গুড ইভিনিং ফ্রেন্ডস। হ্যাঁ, আমি আবার আজকে এলাম। আজকে আসার কারণটা কি জানো? এখানে একটা কমেন্টস আমার চোখে পড়লো। হুম। তো ওটা একজনের ভিডিওতে এসেছে, ওই জাস দিদির ভিডিওতে এসেছে। জাস দিদি একটা ভিডিও করেছে, তো জাস দিদির ব্যাপারে পরে আসছি। কমেন্টসটা মানে নিজের মুখে কমেন্টসটা রিপিট করতে আমার খারাপ লাগছে। আমি রিপোর্ট করে এসেছি। মানে আমাদের একজন ব্লগার, মানে আমি ভালো করেই বলে দিচ্ছি, সন্দীপের যে দিদি, তার হাজব্যান্ডের মানে সে কোন ভগবানের উদ্দেশ্যে বলছে তার হাজব্যান্ডের সে মৃত্যু কামনা করছে। খুব উই ওয়ান্ট জাস্টিস এসব খুব চলছে না এখন। মানে আমাদের মধ্যে যে কতটা হিংস্র প্রবণতা লুকিয়ে রয়েছে, মানে আমরা বোধহয় মানুষ নিজেদের বলতে না, এরপর মানে আমরাই বোধহয় জঙ্গলে থাকবো, আর জঙ্গলের মানে প্রাণীগুলো অ্যাকচুয়ালি তারা মানে তাদের সভ্য সমাজ হয়তো গড়ে উঠবে। মানে ভাবতে পারেন একটা কন্ট্রোভার্সির মধ্যে, ঠিক আছে আমি কাউকে সাপোর্ট করছি, আমার কাউকে ভালো লাগে না, মানে এই রকম হয়তো আপনি বলবেন যে এরকম তো প্রায় চোখে পড়ে আমাদের। মানে আমি এরকম দেখেছি, আমাকেও উল্টোপাল্টা টুকটাক ঠিক আছে বলছে, পাত্তা দিই না, কিন্তু এই লেভেলের সত্যি এখানে আসতে সেই জন্য বোধহয় আর মানে মানুষের ইচ্ছেও করবে না। মানুষের কতটা হিংস্র প্রবণতা হয়ে গেছে এর অলরেডি আমরা একটা সেই সাংঘাতিক কমেন্ট, যেটা নিয়ে অনেকেই তাও একটু প্রতিবাদ করেছে, যে টিনার ওকে এই তিলোত্তমার মতন করে ভাবা যায় না, এরকম একটা কমেন্ট করেছিল। কিসের জাস্টিস বলুন তো? আমরা কার জন্য মানে কার জাস্টিস চাইছি? আমরা নিজেরাই কতটা ঠিক? মানে কিছু সেদিন শুনছিলাম মিছিলে হাঁটা মানুষরাও কেউ কেউ আবার সে মিছিলের মধ্যেই নোংরামি করার চেষ্টা করছে। জানি না সত্যি মিথ্যে। তো আমাদের যদি এই প্রবণতা হয়, অ্যাকচুয়ালি তিলোত্তমার ব্যাপারে জানেন তো, হয়তো ওর অনেক কাছের মানুষও জড়িত আছে, মানে হয়তো ওর কোনো ক্লাসমেট কি, মানে অনেকটা বড় ব্যাপার তো, শুধু একজন তো ওই ঘোষবাবুই তো সব নয়, অনেক অনেক কিছু। সব থেকে বড় কথা, বড় বড় মাথারা তো আছেই, খুব কাছের কাছের হয়তো তার কোনো মানুষও আছে, এবং কিছু মানুষ হয়তো সেই সময় দাঁড়িয়ে বলে যে দে ভালো করে। মানে আমরা এতটা হিংস্র হয়ে যাচ্ছি। একটা ব্লগ মানে একটা চলছে, একটা কন্ট্রোভার্সি চলছে, ঠিক আছে, সেখানে কাউকে ভালো লাগছে কাউকে ভালো লাগছে না, মানে নিজের কল্পনায় অনেক কিছু লোকে বানিয়ে নিচ্ছে, কিন্তু তাই বলে এইরকম কমেন্ট। আমি রিপোর্ট মেরেছি, জানি না কমেন্টটা এখনও আছে কি না, আমারও ভুল হলো, কমেন্টটাকে স্ক্রিনশট নেওয়া উচিত ছিল। কোনো নাম টাম নেই, ওই একটা ইউজার আইডি ওরকম একটা দিয়ে ওইরকম একটা কথা লিখেছে, সে আবার ভগবানকে ডাকছে, ভাবতে পারেন? সত্যি কথা বলতে এখানে সবাই বলবে হয়তো আপনি একদিকের কথা বলছি না, জানেন তো। মানে আমি যতই কারোর বিরুদ্ধে মানে পছন্দ করি না করি, আমি ভাবতে পারি কখনো আমি কোনো সন্দীপের সেরকম জায়গার কোনো ক্ষতিকারক কিছু মানে ভাবা যায় না। আমি ভাবতেও পারি না, না। আমরা তো এমনিতেই কোনো কারোরই খুব খারাপ ভাবিনি। আমরা প্রথমে আমাদের সাধারণ মানুষ, আমরা আমরা একটা সংসার ভেঙে যাচ্ছে, আমরা সবাই চেয়েছিলাম সংসারটা জোড়া লাগুক। এবার জোড়া না লাগলেও আমরা চাইছি যে একটা সন্তানের তার বাবা মা দুজনেরই অধিকার আছে, সেই অধিকারটুকু তার মা পাক। হ্যাঁ, যেটুকু মায়ের অধিকার। হুম। এইটুকুনি আমাদের কথা বলা, এখানে এর বেশি কিছু কোনো কারণ, এটা তাদের সাংসারিক ব্যাপার, তাদের পারিবারিক ব্যাপারটা সোশ্যাল মিডিয়ায় এসেছে, যেহেতু তারা আবার ব্লগার ছিল বলে ঘটনাগুলো অনেকদিন চেনা মানুষ, আমার অনেক পরিচিত ব্লগারের তারা ভাইয়ের বউ হিসেবে তাদের আমি দেখেছি, তো একটা জড়িয়ে পড়েছি কাহিনীটা। আমি কিন্তু ওই প্রীতম রিমি ওদের ব্যাপারে কিচ্ছু জানি না, জানি তো, ওই তিনটে মুখকে আমি চিনি, আদারওয়াইজ ওদের যে কী ভেতরে আমি কোনোদিন ওদের কন্ট্রোভার্সিটা আমি কিচ্ছু জানি না, আমি দেখিনি। কিন্তু এই ব্যাপারটা বললাম তো, পরিচিত মুখ বলে আমি এই কাহিনীটার সঙ্গে কোথাও জড়িয়ে পড়েছি। কিন্তু এই কাহিনীটা জানেন তো, যেটুকু বুঝতে পারছি, একটা কথা বলছি, আমরা যারা জাস্ট ভিডিও করি, এটুকু দেখে বা ভিডিওগুলো লোকে শুনি, আমরা কিন্তু কিছুই জানি না অ্যাকচুয়ালি ভেতরকার। মানে আমি এখন ওই যে ম্যাডামের লাইফ বা সব কিছু থেকে একটা বুঝতে পারছি, এই ব্যাপারটা অনেক জটিল হয়ে গেছে। শুধু আইনি জটিলতা না, এখানে অনেক মাথা কাজ করছে, অনেক পলিটিক্স ঢুকে গেছে। ফলে আমি এখন না মানে কাউকেই খুব অন্ধভাবে আগেও দেখতাম না, এখন তো আরোই দেখবো না।
কারণ এখানে অনেক পলিটিক্স, অনেক কিছু, অনেক পয়সা, মানে একটা কি বলবো, অনেক জটিলতা, এত জটিলতা। মানে আমি মানে কি পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্ট হয়েও না আমি কোথাও এখন মানে, হ্যাঁ পলিটিক্যাল আলোচনা নিশ্চয়ই হয়, আমি হয়তো এখানে সেটা করি না। আমাদের সেরকম গ্রুপ আছে যেখানে অনেক কিছু নিয়ে আলোচনা হয়, সেজন্য আমি সেরকম খুব ক্লোজ জায়গাতেই আমি ওই আমার ভিউ পয়েন্ট বা ওগুলো দিই। আমি সোশ্যাল মিডিয়াতে এসে একদমই এভাবে কিছু দিতে চাই না, কোনো পলিটিক্যাল কোনো রকমই। আমি এই উই ওয়ান্ট জাস্টিস এই ব্যাপারেও খুব কিছু বলিনি, দেখবে, কারণ ওটা আমাদের মধ্যে আলোচনা হচ্ছে, আমরা অনেক কিছু বুঝছি। কিন্তু এখানে এসে এই আমার ইউটিউব চ্যানেলটা আমার একদমই আমার একটা শখে করা, আমার একটা ডায়েরির মতন। আমার যখন যেটা মনে হয়েছে এখানকার যেটুকু ভিডিও দেখে বলেছি, কখনো নিজের কিছু দিয়েছি, যা কিছু ব্যাস, একটা খুব এলোমেলো একটা জিনিস। এখানে আমার কোনো একটা জিনিস নেই যে আমি রয়ে গেছি, তা নয়। কিন্তু এখানে বললাম তো আমরা খুব কম বুঝি। আর আমরা যারা কিছু কিছু মানুষ অনেক কোর জায়গাতে আছি, এই দুটো ব্লগারেরই, হ্যাঁ মানে টিনা সন্দীপের খুব কোর জায়গায় আছে, বা এই ম্যাডাম বা এই সেবক বাবু, আমরা কিন্তু তার ধারে কাছেও নেই। হ্যাঁ মানে আমি তো খুবই নগণ্য এখানে, ধরো সেখানে আমরা অনেকেই ধারে কাছে নেই, আমরা শুধু শুনছি। ফলে আমাদের না কোনো স্টেটমেন্ট পাস করাটাও খুব অন্যায়। তো একজনকে দেখলাম, আমি তার নাম নিতে চাই না, আমারই মতন খুবই কম সাবস্ক্রাইবার তার, মোটামুটি মাঝে সাঝে ভিডিও দেন। তিনি হঠাৎ বলছেন আজকে প্রাক্তন হচ্ছে নরকের কীট। হ্যাঁ, তো আমি তাকে প্রশ্নটা করছি, এই নরকের কীট, এই এত বড় অ্যাডজেক্টিভটা আপনি কী হিসাবে ওর ক্ষেত্রে ব্যবহার করলেন আমি বুঝলাম না। হ্যাঁ, ও একটা ছেলের সঙ্গে চ্যাট করেছিল, যে চ্যাটটা অবশ্যই একটু যৌনতা সম্পর্কিত একটু চ্যাট হয়ে গেছিলো, ঠিক আছে, খুব গর্হিত অপরাধ। ও সেই বাড়ি থেকে বেরিয়ে গেছে, ঠিক আছে, হ্যাঁ ওর ব্যাপারটা যা আপনি জানেন আমিও সেটুকুই জানি। কিন্তু ও কি কোনোভাবে এরকম কোনো অ্যাটেম্প্ট নিয়েছে যে ও নরকের কীট কাকে বলা যায়? ধরুন একটা রেপিস্ট, তাকে বলা যায় নরকের কীট। হ্যাঁ, একটা ধরুন একটা মেয়ে তার শ্বশুরবাড়িকে বিষ খাইয়ে সবাইকে মেরে দিতে চেয়েছে, ও কি এরকম কোনো অপরাধ করেছে যে আপনি নরকের কীট এই শব্দটা ইউজ করলেন? এতটা কেন বলুন তো রিভেঞ্জফুল হয়ে যাচ্ছেন ওই মেয়েটার প্রতি? কারণ আপনি আমি কিন্তু খুব কম জানি, জানেন তো, আপনি আমারই মতন খুব দূর থেকে ভিডিও দেখে আপনি একটু বেশি ইমোশনাল হয়ে যাচ্ছেন। আপনাকে কিন্তু নেগেটিভ ওয়েতে ভিডিওটা করছি না, আপনি এমনভাবে বলেন আমার সুপ্রিমো, আমার বস, এগুলো না খুব রাজনীতিতে চলে, জানেন তো। আপনি রাজনীতিতে গিয়ে এই কাজ এগুলো বলুন, কাউকে সুপ্রিমো বস, এইগুলো রাজনীতি, একদম রাজনৈতিক ব্যাপারে চলে। এই এই একটা ব্লগারদের মধ্যে তার পারিবারিক, তাদের মধ্যে একটা অশান্তিতে, এবং আপনি খুব একটা যে তাদের খুব নেই, আপনি ভাবেন হয়তো আপনি আপনার ভাইকে বা আপনার সুপ্রিমোকে আপনি যেটা বলছেন সে শুনছে, না সে শুনছে না। কেন বলুন তো? কারণ তাকে এত লোক ট্যাগ করছে, তাকে এত তার হয়ে অনেক লোক কথা বলছে, যে আপনার অবধি আমার মনে হয় না যায়। সেম অ্যাজ মি, আমার কথা যে টিনা অবধি যাচ্ছে সেটা কিন্তু আমি ভাবি না, বা সৌমালি অবধিও যাচ্ছে সেটা কিন্তু আমি ভাবি না। আমি আমার শুধু পয়েন্ট অফ ভিউটা দিয়ে যাই। আমার কথাটুকু যদি কেউ পৌঁছানোর থাকে, সেটা হয়তো রুনা পৌঁছে দিতে পারবে, যে এরকম দেখ তুই, যদি আমি সেরকম কিছু খুব কিছু জ্ঞানের কথা বলিনি, তবু ওরা যেহেতু একটু মনে হয় ক্লোজ, তো আমি কিন্তু সেই জায়গাতে নেই। আর আপনি হঠাৎ করে কালকে একটু ওর মানে ওর সম্পর্কে, কালকে দেখলাম ম্যাডামের লাইভে, জানি না এখানে কখন কি অনেক নেগেটিভ যারা ওকে নিয়ে ভিডিও করে, তারাও এটুকু বলছিল যে মেয়েটাকে দাঁড় করানো, মেয়েটা হয়তো আজকে বুঝছে না। দেখুন, কেউ কন্ট্রোভার্সিতে তাকে বাজে কথা বলছে, অথচ তার আখেরে তার ভালো চাইছে, এরকম কিছু বোঝানোর চেষ্টা করছে কেউ কেউ। আমি সেটা নিয়ে কোনো কমেন্ট পাস করতে চাই না। কারণ দেখুন, মনুষ্যত্ব সবার মধ্যেই কিছু না কিছু আছে। হ্যাঁ, আজকে এইখানে মানে কি বলবো, এখানে কন্ট্রোভার্সি করেই হয়তো কিছু ভিউয়ার্সদের অ্যাট্রাক্ট করে, কারণ এখানে আলটিমেটলি কেউ বেকার তো করতে আসে না আমাদের মতন, সবাই একটু ভিউজ চায়, একটু চায়, তো সেটা কিছু ভিউয়ার্সদের সে খুশি করে। কিন্তু আদতে সে হয়তো মেয়েটা ভাবছে মেয়েটা, এবং খুব শুনলাম যে তাকে যদি কেউ ব্ল্যাকমেল করে সে নিজেই তার হয়ে তো মানে যাবে তার হয়ে লড়াই করতে। ভালো লাগলো, কারণ সত্যি তো কেউ তো আমার কারোর শত্রু নয়। হ্যাঁ, কেউ শত্রু নয়। কালকে সন্দীপের যদি কোনো কাজে আমি আসি,
ধরুন একটা কাজে, আমি কি সেখানে মুখ ফিরিয়ে নেবো যে না ও এরকম, ধরো যে কাজটা করার মতন সন্দীপের জন্য যদি কোনো সেরকম দিন আসে, আমি কেন সন্দীপের ক্ষতি করতে চাইবো? তো আপনি এতটা ইনভলভ হয়ে গেছেন না, মানে কি বলবো, আপনি এমনভাবে বলছেন যে ও খুব চালাক, ওকে মানে ওকে কালকে একটুখানি ওকে ওকে মানে একটা মেয়ে কোথাও, দেখুন আমরা সবাই না, মানে যতই যে যার নামে বলি, আমরা সবাই বোধহয় আখেরে না একটু বুদ্ধি রাখি যে একটা মানুষকে কতটা সে চালাক হতে পারে, সে কতটা বোকা হতে পারে। টিনা যদি খুব বুদ্ধিমতী হতো তাহলে কি এত মানে এইরকম একটা ইয়ের মধ্যে পড়তো? এখন বলবেন ও ভিউজ করতে পারছে। হ্যাঁ, টিনা যেটা বুঝে গেছে একটা জিনিস, যে কি করে ভিডিওটা আমাকে আমার কাজের জন্য যেটা রুনা ওকে খুব শেখাচ্ছিল, সেটা অলরেডি রুনাও বুঝে গেছে যে ভিডিওটা আমাকে আমার ভাত জোগাবে। হ্যাঁ, তো সেই জন্য আমার চারিদিকে কান্না দিয়ে আমাকে আমার কন্টেন্ট দিয়ে দিতে হবে। এবং কন্ট্রোভার্সি যদি কিছু আমার কন্ট্রোভার্সি হয়ে আমার মানে সেটা, যেমন তোমাদের ম্যান্ডিও চায় নাকি একটু কন্ট্রোভার্সি, হয়তো সেরকমও কিছু চাইছে যে একটু কন্ট্রোভার্সি হয়ে আমার ভিডিওটা হয়তো একটু ভিউজ বাড়বে। কিন্তু ও খুব বুদ্ধিমান, ও খুব চালাক হলে আজকে বোধহয় এইরকম জায়গায় পড়ে থাকতো না। সেটা হয়তো ম্যাডামও বুঝতে পারছে বা অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটারই বুঝতে পারছে। আপনার কাছে হঠাৎ করে ও ভীষণ চালাক, ও ভীষণ, ও কী চালাকিটা করেছে বলুন তো? আর এই ধরনের গল্পগুলোর কোনো কি প্রমাণ আছে যে ও সম্পত্তি চাইছে? আপনার কাছে কি প্রমাণ আছে যে ও সম্পত্তির জন্য করছে? সেটা আবার ওকে সৌমালি মদত দিচ্ছে। সৌমালি তো নিজের সম্পত্তিটাই ছেড়ে দিয়ে এসছে তার ভাইয়ের কাছে। তা এখন আবার নতুন করে আপনারা এই উইদাউট প্রুফ এই কথাগুলো কি করে বলুন তো ভিডিওতে এসে এস্টাবলিশ করার চেষ্টা করেন? কি করে ভিডিওতে এসে এস্টাবলিশ কর? ভিডিওতে কোনোভাবে কি সৌমালি কোনো প্রমাণ এসছে যে সৌমালি ওকে সম্পত্তির ব্যাপারে ঠেলছে? সৌমালি তো নিজেই সম্পত্তিটা নেয়নি। আপনি সৌমালিকে দেখতে পারেন না, খুব ভালো কথা, আপনার পছন্দ নাই হতে পারে। হ্যাঁ, সেটা আপনি সৌমালি যখন ওকে টিনাকে সাপোর্ট করে কথা বলেছে, তার এগেনস্টে আপনি কথা বলতেই পারেন যে হ্যাঁ তুমি তারপরেও ভাইয়ের বউয়ের হয়ে সমর্থন করলে, এইগুলো আসতেই পারে, কারণ সত্যি ভাইয়ের বউকে সে সমর্থন করে গেছে কিছুটা হলেও। যদিও ভাইকে অনেক ভালো কথা বলেছে, তার মধ্যেও ভাইয়ের বউয়ের প্রতি ওর একটা একটু সাপোর্ট গেছে, সেটা নিয়ে আপনি সমালোচনা করতে পারেন। কিন্তু ও সম্পত্তি চাইছে, এটাকে সন্দীপও কোনোভাবে ওর কখনো ভিডিওতে বলেছে যে আমার দিদি আমাদের সম্পত্তিগুলোকে নিতে চাইছে বা কী চাইছে? আর আপনি মনে হয় না সন্দীপের ততটা কাছের যে অনেকে হয়তো সন্দীপের থেকে কিছু পার্সোনাল কথা শুনতে পাচ্ছে, আপনি কিন্তু কিছুই না। আপনি ওই জাস দিদির ভিডিওতে গিয়ে একদিন কমেন্ট করেছেন, ওই যে মেয়েটা যে দেখা যাচ্ছিল একটু একটু এত তার হাত পা, আপনি বলছেন দেখিয়ে দাও দেখিয়ে দাও, মানে আপনি খুব বাচ্চাদের মতন করছেন যে ও একটা ওরকম জিনিসকে পুরো ভিডিওতে দেখিয়ে দিলে ওর কি হবে ইন ফিউচার, মানে আপনার মধ্যে সে বাচ্চামো, মানে একটা টিনাকে টক্কর দেওয়াতে যে সন্দীপেরও একটা গার্লফ্রেন্ড আছে। ওদের কেসটা যে অনেক জটিল, এটা যে পাতি একটা সেরকম ব্যাপার নয় যে আমার একটা বয়ফ্রেন্ড আছে আমিও গার্লফ্রেন্ড করে নিয়েছি, এই ব্যাপারটা নয়। আপনি ওরকম কমেন্ট গিয়ে করে এসছেন যে দেখিয়ে দাও দেখিয়ে দাও। আরেকটা কি জানেন তো, একটা কথা, আমরা নিজেরা যেরকম না অন্যকে সেরকম ভাবি। মানে আপনি এই যে সম্পত্তি নিয়ে নেবে টিনা, মানে কোথায় সম্পত্তির মাঝখানে কোথায় এসেছে কি এসেছে, আপনি নিজে বোধহয় খুব মানে কানিং পার্সোনালিটি আমার যেটা মনে হচ্ছে। আপনার চোখ অবশ্য হ্যাঁ খুব সেই রকমই কথা, আপনার ছোট ছোট চোখের মধ্যে না একটু ধূর্ত ব্যাপারটা আছে। আপনি নিজে বোধহয় আপনার মানে সম্পত্তি টম্পত্তি সেরকমভাবে কিছু দখল করেছেন আপনার এই বুদ্ধি খাটিয়ে, সেজন্য আপনার মনে হচ্ছে সবাই ও মানে সন্দীপের ওই সম্পত্তি বাড়ির জন্য টিনা এইসব করছে ওই করছে, ওকে এবার মদত জোগাচ্ছে কি সৌমালি। কোথা থেকে এই গল্পগুলো আপনারা পান বলুন তো? কোথা থেকে পান? আর টিনাকে আপনার নরকের কীট এই শব্দটা টিনার ক্ষেত্রে কি যায়? আমি সন্দীপের ক্ষেত্রেও বলবো না, নরকের কীট সন্দীপ। হ্যাঁ, সন্দীপকে আমি যেমন বলছি তোমার মেরুদণ্ড নেই, সন্দীপকে আমি ওই যে বলে যে তোমার বউকে মানে তুমি ভিউজের জন্য বউকেও বেচতে পারো, এগুলো তো আমরা দেখতে পাচ্ছি, সেটা বলেছি। কিন্তু আমি সন্দীপকে কিন্তু কালকে বলবো না সন্দীপ নরকের কীট। নরকের কীট কথাটা কি এতই সহজ? বললাম তো, টিনা কি দেখেছেন, কার কতটা ক্ষতি করতে চেয়েছে ও? ও 498 কেস করেছে। এগুলো মানে এই স্বামী স্ত্রী যেখানেই হয় না, 498টা খুব কমন, জানেন তো? ওটা মেয়েদের সত্যি একটা হক মানে ফেভারে একটা আছে। তো
হয়েছে। এবার দেখুন, ওকে সেদিনকে ফিজিক্যালি হার্ট করেছিল কি করেনি এটা তো বলতে পারবো না। তবে মেয়েরা যখন শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে আসে বেশিরভাগ ক্ষেত্রে এরকম শ্বশুরবাড়ির উপর একটা 498 কেস এরকম দেওয়া হয়। এগুলো খুব আইনের লড়াই, কিন্তু আপনি সেগুলোর ভেতরকার কতটা জানেন আপনি বলে দিলেন ও খুব নরকের কীট। কাউকে সম্পর্কে বলছেন, মানে কিভাবে বলেন আমি জানি না। এতটা এর মধ্যে এতটা নিজেরা ঠকে যাচ্ছেন কেন? যেন মনে হচ্ছে যে আপনার বাড়ির বউই এরকম করেছে। আপনারও বাড়িতে তো আসবে, আপনারও একটাই ছেলে, আপনার বৌমা আসবে। তো আপনি শাশুড়ি হিসেবে মানে খুব সচেতন থাকবেন না কি, যে বউ যে কোনো মুহূর্তে বোধহয় কোনো ক্ষতি করে দিতে পারে। কারণ আমরা তো এরকম ভাবতেও পারি না যে এইরকম মানে কাউকে নরকের কীট বলে দেবো। নরকের কীট কারা হয়? যারা, যেসব বউরা শ্বশুরবাড়ি সবাইকে বিষ খাইয়ে মেরে দিয়েছে, কিছু সেরকম কিছু নোংরামি করেছে শ্বশুরবাড়ি সবাইকে। ও কি করেছে? সেসব আইনের পথেও হেঁটেছে, ওকে তো হাঁটতেই হবে। তেমনি সন্দীপও আইনের পথে হাঁটছে, সেদিকে খুব দোষ দেওয়া যায় না। সন্দীপকে যেটা বলেছিলাম সোশ্যাল মিডিয়াতে এতটা বললে, সেটা হয়তো ব্লগার হিসেবে ওর তো বলতেই হবে, ওর ভিউজ এখান থেকে হবে, তো করেছে। হয়তো সোমনাথ অতটা করেনি ও যতটা করেছে, যাই হোক সেটা অতটা না। আমরা একটা দিক থেকে বলছি, একটা মাকে দেখতে পাচ্ছি বাচ্চা নেই, এবার আপনি বলছেন ও বাচ্চা চাই না, ও বাচ্চা নাই ছেলে তো মানে পুরো কাহিনী খতম। যে আমি আমার মতো তোমার বাচ্চা চাই না, তুমি বাচ্চা নিয়ে থাকো, তাহলে তো টিনারা তো ঝামেলাই দরকার নেই। বাচ্চাটা ও চায় না, কি জানি আপনারা কিভাবে জিনিসগুলোকে দেখছেন। তবে আমি যেটা বলতে চাইছি যে এখানে মানে ভিডিওতে মানে ভীষণ নেগেটিভভাবে, এমন এই যে চুরির ব্যাপারটা, আমাকেও একজন কমেন্ট করেছে, আপনি ওদের যে গয়নাটা চুরি করে এনেছে তাকে আমি উত্তরও দিয়েছি যে গয়না চুরিটার আপনারা কি প্রমাণ পেয়েছেন বলুন তো? কোনো ভিডিও ফুটেজ আছে যে ওরা গয়নাটা চুরি করেছে? কোনো পুলিশ কমপ্লেন করেছে ওরা গয়নাটা চুরি করেছে? আমি একটা ভিডিওতে বলে দিয়েছি, সব ভিডিও তো দেখেন না না, যে যখন মাল রিকভারি করতে গেলে ও যখন অন্য গয়নাগুলো দেখছিল, ওর মা সন্দীপের মা দাঁড়িয়ে ওই গয়নাগুলো ইয়ে করছিল যে না এগুলো বোধহয় কৃষাণু পেয়েছে জন্মদিন, টিনা ওগুলো হ্যান্ড ওভার করে দিল শাশুড়ির হাতে। সেই সময় তো শাশুড়ি বলতে পারতো যে তুমি তো আমার সব গয়নাগুলো নিয়ে গেছো, ফেরত দাও। পুলিশ দাঁড়িয়েছিল, মাল রিকভারির লোকেরা দাঁড়িয়েছিল, তখন কি ওর সন্দীপের মা কেন বললো না যে ওকে বলুন আমাদের গয়নাগুলো ফেরত দিতে, তবে ওর মালগুলো যে নিতে এসছে আগে আমাদের সমস্ত গয়না জানেন তো ও নিয়ে গেছে? কোনো মানে প্রশাসনিক জায়গায় কথাটা আসছে না, কথাটা আপনাদের সোশ্যাল মিডিয়াতে শুধু ঘুরছে। কারণ হ্যাঁ, এটা সন্দীপ বলেওছে ভিডিওতে, কিন্তু মানে বলুন তো অত ভরি গয়না, প্রথম কথা দেখুন, আমি তো পুলিশের বাড়ির মেয়ে, কতগুলো মানে তো বলতে, যাদের এত ভরি গয়না আছে তারা বউকেও শত ভরি গয়না দেবে, মেয়েকে এত ভরি গয়না দেবে, তারা নিজেরা অত ভরি গয়না কখনো না কখন পরবে। হ্যাঁ, তারপরে বললাম তো চুরির কি প্রমাণ কি, তারপরে সব থেকে বড় কথা, মাল রিকভারির সময় একবারও মানে এই কথাটা এলো না যে ওকে গয়নাটা ফেরত দিতে বলুন। মানে একটা কাহিনী বলে দিলেই তো হবে না। বললাম তো, আমরা অনেক সময় আমরা একটা জিনিস যখন পাই না, না খুব খারাপ স্বভাব থাকে আমাদের বাড়ি যারা কাজ করে, আমাদের চট করে তাদের দিকে সন্দেহটা চলে যায়, যে ও বোধহয় নিয়েছে। হ্যাঁ, কত সময় আমাদের হয়তো নিজেরাই কোথায় রেখেছি জানি না, বা হয়তো খুঁজে পাচ্ছি না, কিন্তু আমাদের একটা সন্দেহের তীর চলে যায় তার দিকে। কিন্তু মানে ওভাবে তো বললে হবে না না, সব কিছু তো আর যদি বা আমার মনেও হয় যে আমার কেউ নিয়েছে, তাহলে তো আমি সবার আগে সেটাকে পুলিশ কমপ্লেন করবো যে আমার এতগুলো গয়না আমার বাড়ি থেকে চুরি গেছে। সেরকম কোনো পুলিশ কমপ্লেন কি হয়েছে? মাল রিকভারির সময় বললো না, ব্যাপারটা কি? আচ্ছা, এরপরে আমি আজকে যেটুকু দেখেছি সেটুকু বলি। আজকে শ্রোতায় জাস দিদির একটা ভিডিও, আমি তো বললাম আমার কোনো দল নেই, তো সবারই যখন যেটা ভালো লাগে। আজকে জাস দিদিকে না ভেতর একটা সেলুট করতে ইচ্ছা করলো। ওনাকে আগেও দেখেছি, উনি ওনার পাস্ট নিয়ে সব কথা কিন্তু সোশ্যাল মিডিয়াতে বলেছেন। অনেকে আবার বলবেন আপনি অত তাড়াতাড়ি বিশ্বাস করেন, জানেন মানুষকে বিশ্বাস করেই আমি চলি। আজকে উনি কথা বলেছেন, আমাকে একটা কমেন্টও করে এলাম। উনি বলছেন টিনার এই যে স্বাধীন জীবন, সেটা আমাকে কোথাও নাড়া দিয়েছে যে আমি পাইনি। মানে প্রথমেই তো বললাম আপনাকে সেলুট, যে আপনি এত বড় মানে অন্তরের সত্যটা আপনি বলেছেন। এবং এই এই যে আপনার মধ্যে যে ফিলিংসটা না, আমি বলতে পারি এটা অনেকের মধ্যেই এই ফিলিংসটা হচ্ছে।
যারা দিনরাত্রি ওকে খারাপ বলছে, অনেকের মধ্যে এই ফিলিংসটা হচ্ছে যে স্বাধীনভাবে যদি আমিও বেরোতে পারতাম, আমিও যদি এরকমভাবে দাঁড়াতে পারতাম। জানেন, আমরা অন্যের সমালোচনা করে দিই, অনেক সময় কিন্তু ওইখানেই জায়গাটা আটকে থাকে যে আমি পারলাম না, তার উপর আমার রাগ, আমার হিংসা। আপনি যে এত সহজে এটা স্বীকার করেছেন, আমি আপনাকে বলবো আপনার যেভাবে ভালো থাকেন করুন। মানে কোনো কিছু, একটাই জীবন, আমি বলে এসেছি, তবে সব দিকটা ভেবে চিন্তে করবেন। আপনি যথেষ্ট বুদ্ধিমতী। কিন্তু আপনি যেটা বলেছেন এরকম সহজ সরলভাবে, যে আমি এই ফিলিংসটা আমি লিখে দিতে পারছি, অনেকেরই হচ্ছে যে এরকম স্বাধীনভাবে, কারণ অনেকেরই কিন্তু একটু বন্দি দশায়, বিশেষ করে যারা একদম হাউসওয়াইফ ধরো হয়ে যায় না, তাদের কোথাও একটা ফিলিংস কাজ করে যে সেই লেভেলে ইকোনমিক ফ্রিডমটা নেই আমার, বা সেই লেভেলে আমি একটা কালকে ইচ্ছে করলেই বেরোতে পারছি না, নিজের পায়ে দাঁড়ানো। কারণ একটা সময়ের পর সবারই এটা স্বপ্ন থাকে, জানো তো, সেটাই যখন আঘাত খায় না, মানুষ পায় না, আরেকজন পেয়ে যাওয়ার পরে তার উপর কিন্তু মানুষের খুব রাগ হয়। আমি অনেক ব্লগারের দেখি, ইনসাইড আউটের ব্লগারে কি বাজে বাজে কমেন্ট আসে, ওর বাচ্চা ছেলেটাকে পর্যন্ত এখনো কেউ কেউ ছাড়ছে না। এবং মানে মানুষের একটা খুব মানে মানে বসে আছে যে ওদের একটা কিছু খারাপ দেখতে পারলে তারা খুব খুশি হবে। এবং বাচ্চাটাকে নিয়েও, বাচ্চাটা একটু মানে লেটে কথা টথা একটু সেরকম স্পষ্ট হয়নি, মানে অনেকেরই সেই জায়গাটাতে আঘাত করে যে তুমি এত সাকসেসফুল ব্লগার, এত সাকসেসফুল, আজকে এই করছো, রেস্টুরেন্ট খুলেছো, কফি শপ খুলেছো, কিন্তু দেখো তোমার বাচ্চাটা হয়তো ঠিক নয়। মানে কেউ কেউ ভালোর জন্য বলে, কেউ কেউ কিন্তু ওই জায়গাটাকে আঘাত দিতে চায়। এটা মানুষের স্বভাব, যে তোমার মতন আমার এই নেই ওই নেই, তোমার দুর্বল জায়গাটায় আঘাত দিই। টিনার ক্ষেত্রেও কিন্তু অনেকেই অনেক, ওই যে ও বলে না আমাকে দেখে জ্বলছে, অনেক কিসে কি জ্বলবো কেন, কি আছে, সত্যিই তো ও তো নিজেই একটা নিজের লড়াই লড়ছে, কিন্তু তবুও হালকা ওই যে মেয়েটা না আজকে কোথাও স্বাধীন হয়েছে। আমি জানি না ওর 5 বছর জীবনে হয়তো আমাদের সবারই, ওটা কিন্তু শুধু টিনার শ্বশুরবাড়ি বলে না, প্রত্যেকের হাজবেন্ড কিন্তু দুবেলা মারে না, বা তাকে খেতে দেয় না, হয় না, বা তাকে খুব মানে অন্যরকমভাবে হেনস্থা করে না, কিন্তু অনেক সময় কি জানেন তো, সবটা স্বাধীনতা কখনোই পাওয়া যায় না। হুম। তো একটা নিজের জানেন তো, নিজের রোজগারের একটা যে কিছু কেনা, নিজের মতন করে যে একটা, আজকাল কত মহিলা দেখছেন সোলো ট্রিপে বেরোচ্ছে, কেন বলুন তো, ওই যে একটা আহ, আনন্দ যে আমি একা বেরিয়েছি, হ্যাঁ, তাদের তো ফ্যামিলি আছে, সবই আছে, কিন্তু সোলো ট্রিপ করে তাদের, বা একটা গ্রুপ অফ ওমেন তারা বেরোচ্ছে, এগুলোতে কেন, কেন বলুন তো, এই যে একটা নিজস্ব আনন্দ, প্রত্যেকের একটা নিজস্ব স্পেস, নিজস্ব জায়গাটা দরকার। স্বামী সন্তান অবশ্যই ইম্পর্টেন্ট, তাদের মানুষ করা অবশ্যই ইম্পর্টেন্ট, তবুও দিনের শেষে একটা কোথাও মনে হয় আমার জায়গাটুকু কোথায় আছে। হ্যাঁ, তো এই ধরনের ফ্রাস্ট্রেশনটা কিন্তু অনেকের মনেই আসে। আপনি এই সরলভাবে স্বীকার করেছেন, তার জন্য আপনাকে প্রথমেই আমি সেলুট করলাম। আপনার হয়তো অনেক ভাষা আমার পছন্দ হয় না, অনেক কিছুই আপনার হয়তো আমার নেগেটিভ লাগে, কিন্তু আপনার মধ্যে যে এই সরলতাটা এখনও আছে, এটা আজকে দেখে আমি চমকালাম যে আপনি এইভাবে বলতে পারলেন। যাই হোক, খুব ভেবেচিন্তে কাজ করবেন, হ্যাঁ, ভালো থাকবেন, নিজেকে ভালো রাখার আমাদের সবার অধিকার আছে, আপনিও ভালো থাকবেন। আপনি খুব মানে এতদূর একটা চ্যানেলকে এগিয়ে নিয়ে গেছেন, যাই হোক, যা করে হোক, কিছু বহু মানুষ আপনাকে পছন্দ করে। আর বললাম তো, আপনার অনেক জায়গায় দেখেছি আপনি সময় মতো প্রতিবাদও করেন, অনেকের হেল্পও করেছেন। আজকে সত্যি আমাকে খুব টাচ করেছে, জানেন তো, আপনার ভিডিওটা আমি কমেন্টসও করে এসেছি। যাই করবেন, সব দিকটা রক্ষা করে করবেন, আর আবার নিজেকেও ভালো রাখার অবশ্যই অবশ্যই চেষ্টা করবেন। আর বাকিদের আমি বলতে চাইছি যে এদের দুজনের সম্পর্কের ওঠা নামা, এদের দুজনের হয়তো কিছু একটা পরিণতি, তোমরা কাউকে হয়তো পছন্দ করতে পারো, কাউকে না করতে পারো, কিন্তু না, নিজেদের মনের মধ্যে এত নেগেটিভিটি এনো না। একটা প্রচণ্ড নেগেটিভিটি ছড়িয়ে যাচ্ছে এখানে। আমরা একটা মেয়ের জন্য রাস্তায় এত লোক নামছে, হ্যাঁ, সেখানে মানে আমরা কেন একে অপরের এতটা নেগেটিভ হব, ভাবতে পারছেন যে কোথায় সৌমালি, কোথায় সেই মহিলাটি, বা যে লিখেছে সেরকম, সে একটা ব্লগার, সে তার মতন, তার হাজবেন্ডের মৃত্যু দিয়ে তার কি লাভ হবে বলুন তো, এতটা হিংস্রতা। টিনাকে মানে মেরে ফেলতে পারলে বেঁচে যায়, এরকম কিছু কিছু ব্লগারের মানে কিছু কিছু কমেন্টস পড়ি, ওর যে একটা গোলাপি পরে একটা দেখবে শর্টস করেছে, কিছু মানুষ কি লেভেলের মানসিকতা নিয়ে কমেন্টগুলো করে গেছে, জাস্ট মানে ভাবতে পারবে না। মানে বডি শেমিংয়ের তো মা বাপ করে, মানে সব কিছু, মানে এই এই মানুষগুলো কিন্তু জাস্ট জানেন তো, আপনি যেটা সরলভাবে বলেছেন, এই মানুষগুলো ওকে দেখে সত্যিই জ্বলছে।
হ্যাঁ, আমায় দেখে জ্বলছে যারা তাদের বলতে পিএনপিসি না করে তুই তোর চরকায় তেল দে, সত্যি এরা জ্বলছে, নয়তো না জ্বললে কেউ ওই রকম নেগেটিভ কমেন্ট করতে পারে না। এরা কিন্তু সন্দীপের ভালো চাওয়ার লোক নয়, এরা এরা নিজেদের জীবনের ফ্রাস্ট্রেশনটা পুরো এসে ঝেড়ে দেয়। তো এতটা ফ্রাস্ট্রেটেড হয়েও না, তোমার জন্য কিছু ভগবান রেখেছে, সেদিকে অপেক্ষা করো। অন্যকে ছোট করে, অন্যকে এত নোংরা কথা বলে তুমি তুমি বড় হতে পারবে না, সেই মানুষটাও থেমে যাবে না, তার উন্নতিও থামবে না। হ্যাঁ, আর আপনাকে বলছি, নরকের কীট এই অ্যাডজেক্টিভটা ইউজ করার আগে ভেবে দেখবেন যে কিভাবে নরকের কীট কাকে বলা যায়, বুঝেছেন তো? একজন ধর্ষণকারীকে অবশ্যই নরকের কীট বলা যায়, কিন্তু একটা মেয়ে তার শ্বশুরবাড়ি ছেড়ে চলে এসছে, সে তার মতন জীবন চালাচ্ছে, সে তার মতন লড়াই চলছে, তার তার বর তার মতো লড়াই করছে, সেখানে নরকের কীট এই এত বড় অ্যাডজেক্টিভটা আপনার মনে এলো কোত্থেকে? হুম, কন্ট্রোভার্সি করতে করতে বসে বসে না এতটা হয়ে যাবেন না। আপনার শরীর স্বাস্থ্য খারাপ হলে না আপনার ওই সুপ্রিমো আপনাকে দেখতে আসবে, আপনি তো আবার বস সুপ্রিমো বলেন, তো আপনাকে দেখতে আসবে, না কোনো ক্রিয়েটার আপনাকে দেখতে আসবে, আপনার ওই বর আর ছেলেই কিন্তু আপনার জন্য সাফার করবে। সুতরাং এতটা ইনভলভড হয়ে যাবেন না, আপনি খুব মাথা খাটাচ্ছেন, হ্যাঁ, ওইসব নিয়ে এতটা মাথাও খাটাবেন না। ওপর দেখুন, ওপর যা সমালোচনা করার করুন, আপনার ভালোর জন্যই বলে গেলাম, অন্য কিছু ভাববেন না। হ্যাঁ, তো শেষে সেই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো সবাই। অন্যকে কুৎসার অন্য কথা বলে, অন্যকে নোংরা কথা বলে তোমার কিন্তু কোনোদিনও তোমার ফ্রাস্ট্রেশনটা যাবে না। এটা এই বাড়িটিতে আমরা ভীষণ খেয়াল করেছি, যে মানুষগুলোই খুব নেগেটিভ ভিডিও করতো, খুব বাজে ভিডিও করতো, পরে আলটিমেটলি আমরা সবই তো আস্তে আস্তে বেরোই, তাদের জীবনে অনেক ফ্রাস্ট্রেশন আছে, এটা বেরিয়ে গেছে। কেউ কেউ তো আবার ডিপ্রেশনের ওষুধ খায়, এইসব অ্যাংজাইটির ওষুধ খায়, এসব আমরা জানতে পেরেছি। তারপরে তাদের জন্য রাগের থেকে আর করুণা ছাড়া আর কিছুই আসে না। সো আজকে শেষ করলাম।